ভারতের গণমাধ্যমে কেন আসেনি? মোদি মিডিয়া বলা হয় বলে কি? সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, আপনি চিন্তা করে দেখেন মধ্যপ্রাচ্যের মানচিত্রে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটা কি ধরনের প্রভাব পড়বে। আজকে কেন ভারতের শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে হচ্ছে? হরমুজ প্রণালী নিয়ে তাদের যে স্ট্যান্ড সেটা হয়ে আরো জটিল করে গেছে। শক্তি প্রয়োগ করে হরমুজ থেকে ইরানকে সরানো যায়, চাচ্ছে না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। অনুষ্ঠানের শুরুতে আপনারা কে কোথা থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন একটু কমেন্ট সেকশনে অনুগ্রহ করে লিখে দিন আপনার জায়গার নাম, আপনার দেশের নাম, আপনার নামটা। বরাবরের মতো আপনাদের জন্য আমি রয়েছি আপনাদের সেবায়। আমার নাম কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি প্রবীর বুড়া চৌধুরী। প্রবীরদা, দেশ এবং দেশের বাইরে অবস্থিত আমাদের দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কোনো ভনিতা না করে সরাসরি আমরা একটু ভারতের রাজধানীতে চলে যাই। আপনারা জানেন অনেক দিন ধরে ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছিল। বিশেষ করে লাদাখের যে সোনাম ওয়াংচুক, উনি অনেক দিন ধরে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করছিলেন এবং উনি অনশনে ছিলেন। এর দেখা দেখি গত সোমবার থেকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রতিবাদে সোমবার থেকে দিল্লির যন্তর মন্তরের আপনার শান্তিপূর্ণই প্রথমে ছিল অবস্থান কর্মসূচি। এই হচ্ছে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে মোদির বার্তা, সব কিছু মিলে সর্বশেষ আপনার হাতে কী আছে দাদা, একটু দর্শকদের যদি জানাতেন। ধন্যবাদ কাজল ভাই। আসলে ভারতে এই আন্দোলনটার সাথে আমি আসলে মনে করি যে শুধু ভারতের না, এই আমাদের এই অঞ্চলের যে শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো একদম পরিষ্কারভাবে উঠে উঠতেছে। আপনার এই অঞ্চলে আমরা কি ত্রুটি একদম বলা যায় যে আমরা যে কতটা আমাদের অবকাঠামোগত কতটা সমস্যা রয়ে গেছে সেটা পড়বে। আপনি কল্পনা করতে পারেন এই ভারতের শিক্ষা ব্যবস্থা ভারত কিন্তু আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ইয়েতে তার শিক্ষার্থীদেরকে পাঠায়। তার যেমন গুগলে থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ভালো শিক্ষা, তার মানে তাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা ছিল। আজকে কেন ভারতকে আসলে এই জায়গায় চিন্তা করতে হচ্ছে? আপনার আজকে কেন ভারতের শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে হচ্ছে যে এই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে? আজকে কেন বিভিন্ন জনকে আপনার এই রাজনৈতিক ব্যক্তিত্ব, তারপর কেউ বাদ যাচ্ছে নাকি? আস্তে আস্তে সবাই, তাহলে বুঝতে হবে তাদের শিক্ষা ব্যবস্থাটা আপনার কোথায় গিয়ে ঠেকেছে। যে শিক্ষা ব্যবস্থাটা একসময় বিশ্বে লিড করতো বিভিন্ন দেশকে, তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে শিক্ষার্থী, তাদের যে শিক্ষক, তারা পাঠাতো এবং এক ধরনের বলা চলে এক সুনাম ছিল। আজকে কিন্তু একদম এই যে সব ঘটনা হয়তো আমরা দৃশ্যত ভারতীয় গণমাধ্যমের বিষয়গুলো আসেনি, কিন্তু দৃশ্যত আজকে দেখা যাচ্ছে জিনিসটা কোন জায়গায় এসে ঠেকেছে। ভারতের গণমাধ্যমে কেন আসেনি? মোদি মিডিয়া বলা হয় বলে কি? এটা হতে পারে মোদি মিডিয়া। আসলে একটা সমস্যা হয়ে গেছে যে শাসনতন্ত্র যখন দীর্ঘদিন শাসনতন্ত্র কোনো কিছু থাকে তখন তো একটা আপনার থাকবে। মোদি বিরোধী মিডিয়াও আছে, কিন্তু মোদি বিরোধী মিডিয়াও কিন্তু আমরা সেই জিনিসটা দেখিনি, এই জিনিসটা আসেনি। কিন্তু আপনি জানেন এই যে শিক্ষামন্ত্রী, বর্তমান যে শিক্ষামন্ত্রীর পদত্যাগে দাবি করা হচ্ছে, সেই শিক্ষামন্ত্রী কিন্তু একসময় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিশেষ ভূমিকার জন্য তার একটা ভূমিকা ছিল এবং তাকে কিন্তু লাইমলাইটে আনা এসেছে। উনি কিন্তু এই ঘটনায় দেখুন উনি লাইমলাইটে এসেছে, উনাকেই যে মন্ত্রণালয়ে বসানো হলো, যে কারণে বিখ্যাত হলো, তার সেই মন্ত্রণালয়ে একই ঘটনা ঘটছে। এবং এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি জানি না এটাকে এটা কি ব্যাখ্যা দিবে ভারতীয় সরকার বর্তমানে, যে আপনি ছাত্ররা তাদের দেখুন ছাত্ররা পড়তে চায়, ছাত্ররা পরীক্ষায় ভালো করতে চায় এবং তারা কিন্তু বলছে না আপনার 90% এই আন্দোলনের পক্ষে, কিন্তু তারা কিন্তু বলছে না যে আমাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া, প্রশ্নটা ফাঁস করে আমাদেরকে কোনো পরীক্ষায়, পাবলিক এক্সামে বা কোনো ওই নিয়োগ পরীক্ষায় আমাদেরকে, এইটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। এই জায়গাটা ধরতে পারছে না ভারতীয় সরকার। এই জায়গায় মোদী সরকার কিন্তু এই জায়গাটা তো অবশ্যই উচিত ছিল যে ছাত্রদের সাথে আজকালকে রাত্রে যে বৈঠকটা বা রিসেন্ট যে বৈঠকটা আপনি করছেন, সেই বৈঠকটা কিন্তু শুরুতে হলে আজকে সমস্যা এতটুকু করায় না। আজকে সমস্যা কিন্তু দেখেন কোথায় গেছে দেখেছে। ছাত্রদের পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু তার সাথে সাথে কিন্তু নরেন্দ্র মোদীর সরে যাওয়া বা স্বরাষ্ট্রমন্ত্রী সরে যাওয়ার কিন্তু একটা দাবি উঠছে। এই বিষয়টা আপনি কোন সময় আসছে? আপনি বলতে পারেন যে আপনি নরেন্দ্র মোদী সরকার খুব শক্তিশালী, একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে এসছে, কিন্তু তার সবচেয়ে বড় যে দুর্বলতা যে জায়গাটা, সেটা হচ্ছে উনি কিন্তু দলীয় অবস্থা দেখতে, দলীয় নেতৃত্ব দেখতে উনি কিন্তু পারছেন না। আপনি দেখেন উনি একদিন সময় চেয়েছে ছাত্রদের কাছ থেকে। আমার কাছে যে সময় উনি একদিন সময় চেয়ে আমার কি জানে, এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি দলীয় চাপ, ছাত্রদের কাছে নথি স্বীকার করা, ছাত্রদের কাছে এই তরুণ প্রজন্মের কাছে নথি স্বীকার করা, এই স্বীকারটা উনি আসলে করতে চাচ্ছেন না। এই স্বীকারটা করতে চাচ্ছেন না বলেই আসলে যাবতীয় এই যে সমস্যা, একটা আমি বলতে পারি যে আমরা এখন হয়তো এটা আগাম বলা হয় যায়, এবার বলতে পারি কি মোদী সরকার কিন্তু এক ধরনের হুমকির মধ্যে পড়েছে। তার এই হুমকিটা আসলে উনি এখনো বুঝতে পারছেন না কেন, সেটাই এখন সবচেয়ে প্রশ্ন। আপনি বললেন যে খুব সুন্দর কথা যে নথি স্বীকার করবে শিক্ষার্থীদের কাছে, নাকি উনি শিক্ষা নেবেন আমাদের যে 24শে গণ অভ্যুত্থান, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু নথি স্বীকার করেন নাই, কিন্তু ওনার পরিণতি খারাপ
কিন্তু এই রিসেন্ট কিন্তু এখানে কিন্তু আপনি শুধু বাংলাদেশ না, এখানে কিন্তু নেপালও একটা তার পার্শ্ববর্তী দেশ নেপাল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নেপালে দেখেন যেই জেনজিরা যেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসিয়েছে নেপালে, সেই জেনজিরা কিন্তু আবার সেই নির্বাচিত প্রধানমন্ত্রী মানে তাদের হাত ধরেই তো প্রধানমন্ত্রী এসেছেন, তার বিরুদ্ধেও কিন্তু তারা দাঁড়াতে কুণ্ঠাবোধ করছে না। এটাই কিন্তু হচ্ছে যে এখানে স্পিরিট। আপনি কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এখানে কোনো দলীয় প্রোপাগান্ডা না, এখানে কোনো দলীয় কোনো কিছু না। এখানে আসলে এই জেনারেশনটা বা এই শিক্ষার্থীরা কি বলছে, এই মেসেজটাকে আপনি একদম সবকিছু বাদ দেন, আপনি পলিটিক্যাল সবকিছু বাদ দেন, এখানে সবকিছু বাদ দেন। এখানে ওরা মূল দাবিটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। ওরা কেউ কিন্তু বলে নাই যে আমরা আগামীতে নির্বাচন করব, ওরা কেউ কিন্তু বলে নাই যে আমরা আগামীতে করতে পারে, এটা নির্বাচন করা যার যা গণতান্ত্রিক অধিকার। তাদের এই প্রশ্নপত্র ফাঁস, ভাই আপনি বলতে পারেন যে ইন্ডিয়াতে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে আপনাদের সমস্যা কি? সমস্যাটা হচ্ছে আমাদের এগুলোকে ছোঁয়াচেরো, আমাদেরকে সবচেয়ে আমরা কেন এইসব বিষয় কম। আপনি দেখবেন কালকে ইন্ডিয়া করছে, কালকে পাকিস্তান করবে, তারপর দিন নেপাল করবে। এটা বাংলাদেশে ঢুকতে এই সমস্যা ঢুকতে আপনার বেশি করে লাগবে না। এই ছোঁয়াচে রোগগুলো কারণ হচ্ছে আমাদের সিস্টেমগুলো ব্রিটিশ পরবর্তী যেই সরকারগুলো এখানে এসছে বা ব্রিটিশ পরবর্তী যে এই সিস্টেমগুলো আমরা আসলে ঠিক মতো চালাইনি। এই সিস্টেমগুলো আমরা আসলে ঠিক মতো আমরা মানে এক ধরনের যে বলে না কন্ট্রোল করা, সেই কন্ট্রোল, এই সিস্টেমগুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেখবেন ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে দেখেন ইউরোপে যদি হয়, ইউরোপে কিন্তু এই ধরনের প্রশ্ন কোনো আপনি শুনেছেন কিনা আমি জানি না, ইউরোপে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস বা এই ধরনের কোনো সমস্যা ইউরোপে কোনো আসছে কিনা, কিন্তু এইখানে এই অঞ্চলে কেন শোনা যায়? সেটা হচ্ছে আমাদের অবকাঠামোগত সমস্যা আছে, আমাদের সিস্টেমের সমস্যা আছে, এবং আমাদের তো দুর্নীতি একটা আছে। এখন এই দুর্নীতি কিন্তু এই অঞ্চলকে খেয়ে বসছে। সুতরাং ইন্ডিয়াতে যে সমস্যা, সেই সমস্যা যে কালকে সকালে বাংলাদেশে আসবে না, এই কথা কিন্তু আপনি বলতে পারবেন। এবং আমাদের প্রশ্নপত্র ফাঁসের কিন্তু আমাদেরও অতীত রেকর্ড আছে। আপনার কাছে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আপনি বলছেন যে বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র উনি এই নকলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল বলে তাকে এই মন্ত্রণালয়ে, কিন্তু আপনার আরেকটা কথা মনে করতে হবে, বিজেপির আগে 2 টার্ম আগে প্রথম শিক্ষামন্ত্রী ছিল একজন মহিলা, এবং উনি হচ্ছেন ডেইলি শপিং মানে নাটক করতেন, সিনেমা করেন নাই, উনি নাটক করতেন। ওনার কিন্তু শিক্ষাটা অতটা ছিল না, ব্যক্তিগত শিক্ষা, কিন্তু ওনার আমলে কিন্তু এত বড় কেলেঙ্কারি হয় না। দ্বিতীয় কথা, এখানে কিন্তু 20 জন শিক্ষার্থী আত্মহত্যা দিয়েছে যখন শুনেছে তারা পরীক্ষা দেওয়ার পর প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এইগুলা কি আন্দোলনকে অন্যদিকে নিয়ে গেছে? এবং সর্বশেষ মোদি কি বললো এই বলে সংক্ষিপ্ত করেন। আপনি দুইটা প্রসঙ্গ বোঝাচ্ছি, মানে এখন দেখুন আপনার সবসময় একটা বিষয় হচ্ছে আপনি নেতা ভালো হতে পারেন, কিন্তু আপনি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ হবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। উনি ভালো হয়তো শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, উনি হয়তো রাজপথে ভালো নেতৃত্ব দিয়েছেন, রাজপথে ভালো করছে, কিন্তু উনি যে ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হবে সেটা কিন্তু করে। আগে শিক্ষামন্ত্রীর হয়তো বা এটা আসলে ইনডেপথ যেতে হবে, এটা আসলে এই আগে শিক্ষামন্ত্রীর হয়তো বা সেই ধরনের অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমরা যেটা দেখেছি এই প্রশ্নগুলো তখন আসে। হয়তো বা এটাও হতে পারে উনার সময় থেকে এই যে গুণে ধরা যে সমস্যাটা, এই যে সমস্যাটা উনার সময় থেকে শুরু হয়েছে, বা এই সময় সেটা প্রকট আকার ধারণ করেছে, অনেক কিছুই হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে নেতৃত্ব যখন বলবে যে আমার আরো একদিন সময় লাগবে, এত কিছু ঘটার পর ভাই উনি তো ব্যর্থ, এটা তো প্রমাণিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা তো প্রমাণিত। আর 2 নম্বর বিষয় যেটা হচ্ছে আমাদের একটা মানে 20 নম্বর ওই যে 20টা ছাত্র আত্মহত্যা, আপনি যে 2 নম্বর যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে যে এই এইটা কিন্তু অলরেডি আলোচনায় উঠে এসছে। এই যে ক্ষতিপূরণের বিষয়টা, এই পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত পরিবারকে, সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদেরকে সাহায্য করার, কিন্তু আপনি সাহায্য করলে কি আসলে এই সমস্যার সমাধান হবে, বা এই ছেলেগুলোকে আপনি ফিরে পাবেন? দেখুন, একটা ছেলের জীবন শেষ করেছে, এই 20টা ছেলের জীবন শেষ করেছে, 20টা পরিবার কিন্তু এখানে এক ধরনের মানে ডিস্ট্রয় হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু এতদিন পরেও যদি একটা গভর্নমেন্ট বা একটা শাসক গোষ্ঠী যদি বুঝতে না পারে, যারা পুরো একটি সোসাইটি থেকে সরে যাচ্ছে, তাহলে কিন্তু তাদের জন্য একটা বড় সমস্যা। এই জিনিসটা সবার আগে, এই জিনিসটা আপনি কিন্তু দল মানে কি, রাজনৈতিক দল মানে কি, সেটা তো আপনার রাজনৈতিক জনগণকে নিয়েই তো রাজনৈতিক দল, সেই জায়গাটাতে আপনাকে বোঝাতে হবে। আচ্ছা, একদম সংক্ষেপে বলবেন, এই ধাক্কায় কি মোদি বেঁচে যাবে, নাকি এখান থেকে শুরু হবে? সামনে আমরা নির্বাচন জানি যে রাজ্যসভা সব বড় নির্বাচন রয়েছে, এর সম্ভবত এই নির্বাচনে তো একটা প্রভাব পড়বে, কিন্তু আপনার কি মনে হচ্ছে মোদি এই একটু দেরি হলেও সে শিক্ষার্থীদের সাথে নমনীয় হয়ে এই যাত্রায় বেঁচে গেলেন? একটা বিষয় হচ্ছে, আমি আসলে ভারতের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বা অন্যান্য সামরিক জোরে এগুলো ভারত আসলে খুব একটা দেখা যায় না। 47 পরে দেখা যায় না। এটা একটা মূলত কারণ হচ্ছে আপনি ভারতের যে শাসন ব্যবস্থা কাঠামো, যেটা সেই কাঠামোটা আসলে এমন ভাবে করে দেওয়া, আপনি হয়তো মোদী সরকারকে অনেক অভিযোগ আছে, কিন্তু মোদী সরকার একটা নির্বাচনের মাধ্যমে এসছে এবং ওদের যে প্রাদেশিক সরকার, এই বিভিন্ন কাঠামোগত ভাগ করে দেওয়া, এবং ওখানে কিন্তু আপনার অন্যান্য বাহিনীর যে সব ক্ষমতা প্রয়োগ সেইখানে কিন্তু সেভাবে নেই।
এগুলো অনেকগুলো কারণে আসলে ভারতে এগুলো সম্ভবপর হয়ে ওঠেনি অনেক বছর। এক একটা রাজ্যে এক এক সমস্যা, এক এক মানে কোনো সিগনিফিকেন্ট একটা কিছুতে সবাই একত্র হতে পারে না। হ্যাঁ, এখন এখন বিষয় এখানে হচ্ছে আপনি ধরেন মোদী সরকারকে দিল্লিতে হটিয়ে দিলেন, কিন্তু রাজ্যের অনেকগুলো রাজ্যে কিন্তু প্রাথমিক সরকার কিন্তু বিজেপির রয়ে গেছে। তো এগুলোর অনেকগুলো হিসেব নিকেশ আসে, চাইলেই আসলে ভারতের, আর ভারত এত বড় একটি রাষ্ট্র, সেখানে আসলে এগুলোর অনেক কিছু ইমপ্লিমেন্টেশনে মানে দরকার হয়, বা চাইলে আসলে যেটা। আর এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, মোদী, আপনি কালকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদী যেই ভিডিও বার্তাটা এসছে, এবং ওটা কিন্তু কোনো ধরনের প্রিপারেশন ছাড়া, এবং আমরা কিন্তু নরেন্দ্র মোদীকে কখনো এই ধরনের মানে শর্ট একদম মোবাইলটাকে সামনে ধরে একটা ভিডিও বার্তা পাঠিয়ে দেওয়া, দেখে বোঝা যাচ্ছে যে উনি বিষয়টাকে খুব দ্রুত নিয়েছেন এবং খুব সিরিয়াসলি নিয়েছেন, এবং এই যে উনি যে ছাত্রদের মধ্যে উনি চাইছিল উনি এটাকে তথ্যভিত্তি করে দিয়েছেন। উনি আপনার সাথে কি প্রধানমন্ত্রী বা কোনো কারো মেসেজ থাকলে এটা মোটামুটি সাজানো গোছানো পরিপাটি একটা পরিবেশের মধ্যে দিয়ে ভিডিও, মানে উনি ওই সুযোগটা নেন। এইটাই কিন্তু একটা মেসেজ, এটাও কিন্তু একটা মেসেজ, এইটাও কিন্তু মেসেজ, মানে উনার যে চিন্তার জায়গায় পরিবর্তন আসছে, যে উনি চিন্তা করছেন যে ঠিক আছে আমাকে দ্রুত একটা মেসেজ পাঠাতে হবে, সো আমার হাতে যেটা আছে আমি ছেড়ে দিয়ে পাঠাতেছি, এটাও কিন্তু একটা মেসেজ। এই মেসেজটা কিন্তু মানে ছাত্রদের কাছে পৌঁছেছে, এবং তারাও কিন্তু এটা ফিডব্যাক দিচ্ছে একটা। এই বিষয়টা যে সবকিছু মিলে যদি আপনি বলতে চান, তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার আরেকটা বিষয় আছে যে রাজনৈতিক দলগুলোর কিন্তু যে ওদের কিন্তু সর্বদলীয় বৈঠক হয়, এই ক্ষেত্রে সর্বদলীয় বৈঠকটা এখনো পর্যন্ত আমি জানি না তাদের কি কারণে আসলে বন্ধ, বা ওরা, রাহুল গান্ধী বলছেন যে সর্বদলীয় বৈঠকে এই দাবি না বাড়ানো হলে যাবো না, কংগ্রেস থেকে বলা হচ্ছে। এই অনেকগুলো বিষয় আছে, আমার কাছে কেন জানি হচ্ছে হয়তো বা শেষ পর্যন্ত গিয়ে এটা একটা রাজনৈতিক সমাধান হবে। কিন্তু যেটা সবচেয়ে বড় সমাধান হবে, নরেন্দ্র মোদী যে টানা ইলেকশনে জিতে আসছেন, সেই ইলেকশনে জিতে আসাটা রাজ্যসভায় এবং এই যে লোকসভার মধ্যে যে তার দলের যে আধিপত্য, সেই জায়গাতে গিয়ে এবার মনে হয় কিছু একটা ভাটা পড়বে। কারণ একটা মেসেজ কিন্তু চলে গেছে যে ম্যাক্সিমাম ভোটার কিন্তু এখন হচ্ছে এই তরুণ প্রজন্ম, সুতরাং আপনি কিন্তু ওখানে মেসেজটা চলে গেছে, সেই মেসেজটা চলে যাওয়ার কারণে কিন্তু এখন একটা আমার কাছে মনে হচ্ছে এগুলো হচ্ছে আগাম, সেগুলো নাও হতে পারে, হতেও পারে, কিন্তু সে হচ্ছে আমরা যে রাজনৈতিক যে পটভূমিগুলো বুঝি বা যে আমরা যে নাড়াচাড়া করে দেখি, তাহলে এই মেসেজটা আসে যে নরেন্দ্র মোদী আগের সেই পজিশনে থাকবেন না। আচ্ছা, আমি একটু দর্শক কমেন্ট সেকশনে চলে যাচ্ছি, এরপরে আপনার কাছে জানতে চাইবো ইরান ট্রাম্পকে নিয়ে কি বলেছেন, এবং ইরানের যে হামলাগুলো, প্রতি হামলাগুলো কোথায় কোথায় হচ্ছে। আমি একটু দর্শক সেকশনে চলে যাচ্ছি। আব্দুস সালাম আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক, উনি লিখছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাদের টক শো অনেক ভালো লাগে, ওমান মাস্কাট থেকে দেখছি। আব্দুস সালাম তৌহিদ, ধন্যবাদ আপনাকে আব্দুস সালাম ভাই। আচ্ছা, গাজী ভাই লিখছেন আমেরিকার সকল ঘাটে সকল সৈন্য শেষ করে দিতে পারলে দুনিয়া শান্তি আসবে। আওয়াল গাজী, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। মাসুদ লিখছেন আমেরিকা 10 দিনের জন্য ইরানের সাথে ইসরায়েলকে যুদ্ধ করতে দেওয়া হোক, আমেরিকা 10 দিন বিরতি নিক। উনি একটা ভালো সলিউশন দিয়েছেন। আচ্ছা, ট্রাভেল কে বি স্পোর্টস থেকে একজন আইডি থেকে লিখছেন ওয়াচিং ফ্রম NYC, মানে নিউ ইয়র্ক থেকে দেখছেন, লাভ ফ্রম USA, ধন্যবাদ আপনাকে। লাভলু বলছেন ইরানের জয় হোক। এরপরে আব্দুল লিখছেন দাদা সেকুলার রাষ্ট্র অবস্থা কোন সময় কল্যাণ বয়ে আনতে পারে না সেকুলাররা, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। এমডি আলম লিখছেন এক্সেলেন্ট ডিসকাশন। মুসলিম মেয়ে লিখছেন এক্সেলেন্ট। আব্দুল সালাম লিখছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক বিজি থাকি, তারপরেও আপনাদের অনুষ্ঠানটা আমরা ওমান থেকে দেখি, ধন্যবাদ আপনাকে। নুরুল আফসার লিখছেন আপনার দুজনকে মোবারকবাদ জানাই, আমেরিকা ইসরায়েলের পতনের শব্দ শুনতে পাবে পৃথিবীর মানুষ। দাদা এখন ওখানে কি হচ্ছে, মধ্যপ্রাচ্যে কি অবস্থা বলেন? মধ্যপ্রাচ্যের আসলে দুটো অবস্থা, একদিকে আপনি যেটা বলছিলেন যে এই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে হামলাটার বিভিন্ন দিক রয়েছে, এবং ইরান আবার কুয়েত এবং আপনার কাতারের যে মার্কিন যে ঘাঁটিগুলোতে সেগুলোতে হামলা চালানোর একটা দাবি করছে, ড্রোন দিয়ে হামলা চালানোর। এই বিষয়টা আসলে এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এখন যে সমস্যা হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের আসলে সেকেন্ড ফেজে যে হামলাটা শুরু করলো, সেই হামলাটা আসলে যুক্তরাষ্ট্র যে ধরনের ফিডব্যাক পাওয়ার কথা ছিল, ইরানকে যতটা ঘাবড়ে দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু অনেকগুলো ছবি দেখেছি যে বিভিন্ন যন্ত্রচালিত বোট দিয়ে, নৌকা দিয়ে, সেটা আপনার যে বিভিন্ন বন্দরে হামলার যে একটা ডামি শট দেখলাম কয়েকটা জায়গায় ঘটে হচ্ছে এরকম, সেগুলোতে হয়তো বা ইরান ভয় পাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরানকে কেন জানি বিচলিত করা যায়নি, ইরানকে কেন জানি আপনার হটানো যায়নি। ইরান কিন্তু পাল্টা হুঁশিয়ারি যেমন দিচ্ছে, ইরান কিন্তু পাল্টা আবার বলছেও যে আমার এখানে হামলা হলো, সেটা আমরা হামলা করবো। হরমুজ প্রণালী নিয়ে তাদের যে স্ট্যান্ড, সেটা হয়ে আরো জটিল করে গেছে। তারা এখন আগে যেটাতে ছাড় দেওয়ার প্রশ্ন চিন্তা করা হচ্ছিল, যে ইরানও বলছিল যে ঠিক আছে
আলোচনা, কিন্তু সেখানে এখন কিন্তু এমন জায়গায় গিয়ে ইরান দাঁড়িয়েছে যে ইরানকে আসলে ওখান থেকে আপনি সরাতে পারবেন না। হরমুজের সাথে তো বাবুল মানদেব আবার আরব সাগরের যোগ এটা বাড়ছে, বাড়ছে। সমস্যাটা বাড়ছে এবং তাদের যে ক্ষেত্রটা দেখবেন বাড়ছে। এখন এমন অবস্থা হচ্ছে যে কেউ কিন্তু আমেরিকা ছাড়া, ইউএসএ ছাড়াই কিন্তু কেউ এই হরমুজ নিয়ে উচ্চবাক্য করছে না, কারণ সবারই হরমুজটা দরকার, কারণ সবার হরমুজটা দরকারি কারণে ইভেন আমাদেরও দরকার, কারণ হচ্ছে ওই দিক থেকে আসলে আমার মানে অনেকটুকু খরচ বেঁচে যায়। সেখানে বিভিন্ন দিক থেকে আমাকে এলএনজি গ্যাস কিনে আনতে হচ্ছে, বাংলাদেশ এলএনজি গ্যাস কিনে আনছে বেশি দামে, সে অন্য পথ দিয়ে ঘুরে কিনে আনতে হচ্ছে। সুতরাং এই খরচটা ভাই কে নেবে? এটা কিন্তু আপনার পকেট থেকে আমার পকেট থেকে যাচ্ছে। তাহলে সংক্ষিপ্ত যদি আমি বলি আপনাকে, আপনি এটার সাথে একমত হবেন কিনা, সেটা হচ্ছে শক্তি প্রয়োগ করে হরমুজ থেকে ইরানকে সরানো যায়, চাচ্ছে না, যাবে না, যাবে না। আপনি যাই দেন কেন আপনি এইটা মানে ইরানকে তো আপনি ধ্বংস করতে পারবেন না, ইরানকে তো আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত ইরান টিকে আছে, ততক্ষণ ইরানের এই সরকার টিকে আছে, ইরানের এই শাসন ব্যবস্থা থাকবে, ততদিন পর্যন্ত হরমুজটা এই জায়গায় থাকবে। এবং আবার ইউএসএ আসলে আমি কি জানি না যে ইউএসএ বর্তমান যে যারা লিডারশিপে আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আসলে কিভাবে চিন্তা করছেন বিষয়টা। কারণ হচ্ছে এইটার তো রাজনৈতিকভাবে এটার কোনো সমাধান নেই। আপনি এবার কিভাবে যাবেন? হামলা করে আপনি কিভাবে সমাধান করবেন? বলে তো 40 দিনেই হয়ে যেত, প্রথম 40 দিন হয়ে যেত। তাহলে আপনাকে ওর সাথে যে ওই শর্তে আসতে হবে, ওভাবে আসতে হবে, আলোচনায় গিয়ে আপনাকে বলতে হবে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে এইভাবে নেগোসিয়েশনে আসো। সেটা ছাড়া আমি এই মুহূর্তে আর কোনো পথ দেখছি না। আর আপনি এখানে আরেকটি মধ্যপ্রাচ্যে আরেকটি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যে আপনি জানেন যে একটা চুক্তি সৌদি আরবের সাথে, এটা আমি আসলে আমি কোশ্চেনটা করে আপনার উত্তর দিতে সুবিধা হবে। দেখেন, এই যুদ্ধের ফলে কিন্তু সবচেয়ে বড় বিপদ আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি, যাদের ওখানে মার্কিন ঘাঁটি আছে। তো ট্রাম্প কি করলো? ট্রাম্প তো টেকো সবসময় পোল্টি মারে। আমরা দেখলাম গত সপ্তাহে 30 বছরে একটা চুক্তি স্বাক্ষর করলো, পারমাণবিক শক্তিধর দেশ তাকে বানাবে, মানে মানব কল্যাণের জন্য বিদ্যুৎ উৎপাদন। ফাট করে ওয়াশিংটন থেকে বার্তা দেওয়া হলো, তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও, কূটনৈতিক চ্যানেল চালু করো, তোমরা আব্রাহাম আর্কর্ডে আসো, তারপরে তোমাদের সাথে আমরা চুক্তিটা বাস্তবায়ন করবো। তার মানে সৌদি আরবকে তারা আটকে ফেলেছে। এবং আপনি যেটা বলছেন যে প্রথমে একটু পিছনে ফেলে যে ট্রাম্প ধরেন আজকে যেটা বলছে, কালকে সকালে ওটা আসলে থাকবে কিনা, এটা নিয়ে একটা, যারা চুক্তি করুক বা যাই করুক, এটা হচ্ছে সবচেয়ে বড়, তার ইতিহাস খুব খারাপ। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে ইউএস এর এই চুক্তিটার করার সময় আমরা যতটুকু জানি যে বিভিন্ন আপনার মিডিয়া থেকে, বাইরের কোনো মিডিয়া না, ইউএস মিডিয়া থেকে আমরা যেটা দেখেছি যে এখানে এই যে দুটো ক্লজ আপনি বললেন যে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং ইসরায়েলের সাথে আপনার যোগাযোগ, মানে রাষ্ট্রীয় যে যোগাযোগ, আব্রাহাম আর্কর্ডে আসতে বলছে, সেটা কিন্তু এক ধরনের পাশে রেখে আলোচনাটা করা হয়েছে। এটা কিন্তু আজকের আলোচনা, এটা দীর্ঘদিনের আলোচনা সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই আলোচনাটাতে কিন্তু এতদিন পর্যন্ত এটা খুব প্রকটভাবে ছিল, কিন্তু এইবার যখন আলোচনা হচ্ছে, এটাকে সাইডলাইনে রেখে, সেটাকে কিছুটা আলোচনা না রেখে তারা চুক্তিটা করতে গিয়ে এখন যেটা হচ্ছে যে এই সৌদি আরব তো ইনভলভ হয়ে গেল। সৌদি আরবের পক্ষে এখন কি সম্ভব আসলে আবার সেই এখান থেকে বের হয়ে আসা? এখন কি সম্ভব সে তাকে গিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেয়? সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, আপনি চিন্তা করে দেখেন মধ্যপ্রাচ্যের মানচিত্রে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটা কি ধরনের প্রভাব পড়বে। কারণ সৌদি আরব কিন্তু একই সাথে ওয়াইসিকেও প্রতিনিধিত্ব করছে, ওয়াইসিতেও তার একটা বিশাল লিডারশিপ আছে। সেই ওয়াইসিকে কি জবাব দেবে, ওয়াইসির সাথে ইসরায়েলের কি সম্পর্ক, সেটাও আমরা জানি। এবং এই যে একটি মাত্র দেশকে দিয়ে যদি সৌদি আরব মানে তার সমস্যার বা তার নিরাপত্তা নিশ্চিত করতে যায়, তাহলে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে সৌদি আরব বড় ধরনের মানে একদম ফাঁদে পড়ে গেছে। আচ্ছা, আমরা দুইটা বিষয় নিয়ে আজকে আলাপ করে শেষ করবো আজকের অনুষ্ঠান। সেটা প্রথমটা হচ্ছে, আপনারা জানেন যে এই যুদ্ধ যত চলবে নতুন নতুন ফ্রন্ট খুলবে। আমরা জানি যে ইয়েমেনের বন্দরগুলোতে সৌদি আরব হামলা চালিয়েছে, পক্ষান্তরে ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা যাদেরকে ইরান সাহায্য করে, তারাও কিন্তু হামলা করছে, আরও বড় হামলার হুমকি দিচ্ছে। এবং সর্বশেষ চীন আর রাশিয়া ইরানকে যেন অস্ত্র না দেয় সেটা ট্রাম্প অনুরোধ জানিয়েছে, অন্যথায় ট্রাম্প এর ফল ভালো হবে না। এইটা বিষয় হচ্ছে কি জানেন, এক বড় যুদ্ধ হলে পাশাপাশি অনেকগুলো খন্ড খন্ড যুদ্ধ হয়, খন্ড খন্ড সম্পর্ক ভাঙে, খন্ড খন্ড সম্পর্ক তৈরি হয়। এই যে ইয়েমেনের যে সমস্যাটা ঠিক হচ্ছে, সেটা হচ্ছে এই যারা সৌদি আরবের সাথে যাদের যেই গোষ্ঠীটার সমস্যা, তারা কিন্তু ইরানের সমর্থন পুষ্ট। ইরান তাদেরকে এক ধরনের বলা কাগজে কলমে নেই, কিন্তু এটা দৃশ্যত বা এটাতে অনেকভাবে আমরা জানি যে এটা সম্পর্ক। এখন এই যুদ্ধটা হচ্ছে আসলে কে কাকে কোনভাবে ডিস্টার্ব করবে, এই যুদ্ধের মধ্যে আসলে এটার কোনো মানে হিসেব নেই, যে যাকে যেভাবে পারছে ডিস্টার্ব করছে। এই কারণেই সৌদি আরবকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীটাকে দমন করার জন্য তাদের বিভিন্ন যে নিয়ন্ত্রিত বন্দরগুলোকে, সেই বন্দরগুলোতে হামলা চালাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের, তাদের বড় ধরনের দেখা যায় যে মাঝে মধ্যে খুব বড় ধরনের ফাইট হচ্ছে, কিন্তু যুদ্ধ হচ্ছে। এই বিষয়গুলো আসলে ততদিনই থাকবে যতদিন পর্যন্ত এই
ইউএস এর সাথে ইরানের বা আশপাশে যে গোষ্ঠীগুলোর একটি সমঝোতায় আসবে না। যতদিন পর্যন্ত এই সমঝোতাটা হবে না মধ্যপ্রাচ্যে, ততদিন পর্যন্ত খণ্ড খণ্ড যুদ্ধগুলো চলতে থাকবে। সমঝোতা হলেও যে আসলে বন্ধ হবে তা এটা না। তো ইরানের পাওয়ার, কারণ হচ্ছে ইরানের সব প্রতিরোধ যোদ্ধারা রয়েছে। আপনি ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, ইরাক বলেন, লেবানন বলেন, ফিলিস্তিন বলেন, মিশর বলেন, এইটাতে আসলে সবচেয়ে সবার কিন্তু একটা কমন টার্গেট, সেটা হ্যাঁ, ইউএসএ। yes, হ্যাঁ। সবাই জানে এবং ইউএসএ সবাইকে ইকোনমিক্যালি মানে আপনার অর্থনৈতিকভাবে এবং আপনার সামরিকভাবে কিন্তু ইরান সাপোর্ট দিচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আপনি চীনের যে কথাটা বলছিলেন, হ্যাঁ, চীন এবং রাশিয়া। চীনের আসলে এটা হচ্ছে এক ধরনের মানে এটা হচ্ছে মানে কাগজে কলমে, কিন্তু এটা আপনি যেভাবেই হুমকি দেওয়া হোক না কেন, যেভাবেই করা হোক, আপনি দেখছেন যে ট্রাম্পকে সম্ভবত পুতিন বলেছেন যে না আমি আসলে কোনো কিছুতে নেই, কোনো কিছু সাহায্য করছি না, কিন্তু এটা তো বোঝাই যায় যে আসলে রাশিয়া এবং চীনের একটা দৃশ্য তো একটা, কারণ আমরা কিছুদিন আগে কি হামলাগুলোর যে পুঙ্খানুপুঙ্খানু যে আপনার জিওগ্রাফিক্যালি যে এগুলো টার্গেট গুলো স্যাটেলাইট ইমেজগুলো রিয়েল টাইম, সেগুলো বলাই হয়ে যাচ্ছে যে ইউএসএ সন্দেহ করছে এগুলো রাশিয়ার এক ধরনের সাহায্য করা। এটা কিন্তু পিছনে একটা প্রেক্ষাপটও আছে, একটা ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে কিরকম, রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু আমরা ইরানের যে ড্রোনের যে সরবরাহ, সেই যে ড্রোনগুলো আসলে বড় বড় ক্ষেপণাস্ত্রকেও আসলে হার মানিয়ে দিচ্ছে বা যুদ্ধ বিমানকে হার মানিয়ে দিচ্ছে আপনার আক্রমণের পরিসংখ্যানে, সেখানে কিন্তু ইরানের একটা ভূমিকা আছে। সুতরাং এটা বোঝাই যায় দৃশ্যত পদ্মার অন্তরালে গিয়ে। এটা ট্রাম্প কিন্তু আগে স্বীকার করেছে যে আমি তো ইউক্রেনকে সাহায্য করছি, পুতিন সাহায্য করলে সমস্যা কি, এটা হচ্ছে যুদ্ধের তৃতীয় দিন, মানে 40 দিনের যুদ্ধ। এখন ওনাকে একটা কথা বলতে হবে একটু, কারণ ওরাও পরাশক্তি। ট্রাম্প ভালো করে জানে যে আমার কথা কেউ শুনবে না, বিশেষ করে রাশিয়া চীন, তাদের যা কাজ করা করবে, আর রাশিয়া চীন তো সামনে আসবে না। এটা যদি অনেক বড় এক্সলেট করে, অনেক বড় যুদ্ধ, তখন তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে যায়, তখন তারা হয়তো দৃশ্যটা দেখা দেবে। কিন্তু এটা হয় কি, এটা ইউএসএও বুঝতে পারছে যে আসলে তার আসলে একক আধিপত্যের যে জায়গা, সেখানে আসলে মোটামুটি একটা মানে নড়াচড়া চলছে। হ্যাঁ, দুইটা, মানে পৃথিবী এখন দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা ভাগ সরাসরি। ধন্যবাদ আপনাকে প্রবীর দা, আপনি খুব সুন্দর করে এক একটি বিষয় ধরে ধরে দর্শকদের বিশ্লেষণ করেছেন। দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। সুপ্রিয় দর্শক, আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করব। তার আগে বলে যায় আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা জানতে চাইলে আমাদের ইমেল করেন, আমাদের কমেন্টে লেখেন, আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করব। আরেকটি বিষয়, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সেটা কমেন্টে লিখে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এবার আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।